হাই, আমি অরিত্র সাহা। প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার সকল গুরুজনদের বিনম্র প্রণাম। সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের একাদশ পর্বে সবাইকে স্বাগত। কথা দিয়েছিলাম সফরনামার পুরো পর্ব জুড়ে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার কথা, থাকবে 64টি জেলার কাহিনী, খাদ্যাভ্যাস, দর্শনীয় স্থান ইত্যাদি। গত পর্বে আমি তুলে ধরেছিলাম বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বিভিন্ন রকমারি সমস্ত খাবারের বর্ণনা। যারা এখনো শোনেননি ঝটপট করে শুনে ফেলুন আমার 10ম পর্ব, খাদ্যাভ্যাসে চট্টগ্রাম। আর আজকে যে পর্ব, সেই পর্ব এক বিশেষ মানুষকে নিয়ে। তিনি আর কেউ নন, অবিভক্ত ভারত এবং বর্তমানে চট্টগ্রাম এর সাথে যুক্ত বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম বললেই যার নাম না উচ্চারণ করে থাকা যায় না, তিনি হলেন আর কেউ নন, সেই বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। তাকে নিয়েই আজকে আমার পর্ব। আমি তুলে ধরব এই পর্বে মাস্টারদা সূর্য সেনের কিছু অজানা তথ্য, থাকবে আরও অনেক অজানা ইতিহাস। সফরনামার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ, সাথে রয়েছে আমি অরিত্র। আপনারা পর্বের নাম শুনেই বুঝতে পেরেছেন আজকের পর্ব, হ্যাঁ, ইতিহাসকে নিয়ে। আজকের পর্ব সেই বীর বিক্রম মাস্টারদা, ওনাকে নিয়ে। গল্পটাকে অন্যরকমভাবে যদি বলতে হয়, আমি যেটুকু বলবো তার মধ্যে অনেকটাই মাস্টারদা সূর্য সেনের জীবনের অনেক অজানা কাহিনী। তাহলে শুনতে থাকুন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড, সাথে রয়েছি আমি অরিত্র। সফরনামার পর্বে আমি বলেছিলাম এই বছর 10ই মার্চ আমি রওনা দিয়েছিলাম শেখ মুজিবুর রহমানের স্বপ্নই বাংলা বাংলাদেশের উদ্দেশ্যে। তাই বাংলাদেশে যাবার পর চট্টগ্রামে আমি ঘুরে দেখেছিলাম মাস্টারদা সূর্য সেনের বসত বাড়ি, আর সেখান থেকে কিছু কাহিনী, অজানা তথ্য, কিছু বিভিন্ন সংবাদপত্র থেকে নিয়ে আজকে আমার এই পর্ব চট্টগ্রাম ও মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ভাবতেও পারেননি শহর থেকে একটা মেয়ে রাতের অন্ধকারে অভিভাবকদের ফাঁকি দিয়ে প্রত্যন্ত গ্রামে তার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু কল্পনা দত্ত এসেছিলেন। সারাদিন বৃষ্টি হয়েছে মুষলধারে, পথঘাট জলকাদায় ভরা। প্রায় রাত 9টায় দুজন কর্মী গ্রামের পথে হাঁটিয়ে তাকে নিয়ে এলো একটা বাড়িতে। ঘরে ঢুকেই মাস্টারদাকে প্রণাম করলেন কল্পনা। কাপড় চোপড় জলে ভেজা, কিন্তু মুখে এতটুকুও ক্লান্তি নেই। মাস্টারদার সঙ্গে দেখা হবে, কথা বলবেন, এই আনন্দেই তিনি বিভোর। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল আরও জোরে। মাস্টারদা বুঝতে পেরেছিলেন এই মেয়ের মনের জোর অসাধারণ। কল্পনার পরে এলেন রানী, পোশাকি নাম প্রীতিলতা। কল্পনা বলেছিলেন রানী পড়াশোনায় খুব ভালো, সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। 1932 সাল, ধলঘাটের সাবিত্রী দেবীর বাড়িতে তখন আত্মগোপন করে আছেন সূর্য সেন। মে মাসের
অসহ্য গরম। কিছু দূর এগোলেই রয়েছে পুলিশ ক্যাম্প। রাত ছাড়া বাইরে বেরোনোর উপায় নেই। সারাদিন দোতলার অন্ধ কুটুরিতে ছটফট করে দিন কাটাতে হয় মাস্টারদাকে। রাত 10টা বেজে গেছে, প্রীতিলতা এলেন। তাকে আগে নির্মল সেন বলেছিলেন, মাস্টারদার সঙ্গে কথা বলো, এই মানুষটি কিন্তু অতল, ওর তল পাবে না। আমাদের মতো অনেক মানুষ ঢের পাবে, কিন্তু মাস্টারদার মতো মানুষ তুমি পাবে না। আর রানীকে প্রথম দেখেই মাস্টারদার মনে হয়েছিল, দেখলাম তার মধ্যে অহংকারের লেশমাত্র নেই। মনে হলো একজন ভক্তিমতী হিন্দু মেয়ে হাতে প্রদীপ দিয়ে আরতি দেওয়ার জন্য দেবতার মন্দিরে ভক্তি ভরে এসে দাঁড়িয়েছে। মাস্টারদা বলেছিলেন, শুনেছি অনেকবার তুমি গিয়েছ রামকৃষ্ণর কাছে, আজ তোমার মুখে শুনবো ওনার কথা। ছোট বোন অমিতা এই পরিচয় দিয়ে মৃত্যু পথযাত্রী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলে অনেকবার দেখা করেছিলেন। সাথে ছিলেন প্রীতিলতা। রামকৃষ্ণের ফাঁসির পরেই তিনি কলকাতা ছেড়ে চট্টগ্রাম ফিরে আসেন। মাস্টারদাকে তিনি প্রশ্ন করেছিলেন, মেয়েদের আপনারা দলে নিতে চাইছেন না কেন দাদা? তারা কি দেশ সেবার জন্য যোগ্য নন? মাস্টারদা জবাব দিয়েছিলেন, না, দেশ সেবার কঠিন কর্তব্য থেকে মেয়েদের বঞ্চিত করা চলে না। দেশ সেবায় নরনারী ভেদ নেই। মাস্টারদার পাশে তখন রাখা আয়ারল্যান্ডের বিপ্লবী ড্যানিয়েল ব্রিনের সেই বিখ্যাত বই, মাই ফাইট ফর আইরিশ ফ্রিডম, বইটা পড়ার জন্য হাতে তুলে নিয়েছিলেন প্রীতিলতা। মাস্টারদার নির্দেশেই রানী গৃহত্যাগ করেন। সংবাদপত্রে প্রকাশিত হয় সেই খবর। চট্টগ্রাম জেলার পাটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতি ওয়াদ্দেদার গত 5ই জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন। তার 19 বৎসর। পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত। অন্তর্ধানের পর প্রীতিলতা ছিলেন পড়ইকড়া দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক হেমন্ত কুমার ঘোষের বাড়িতে। তার শ্যালিকার পরিচয়। হেমন্তবাবুর বাড়ি থেকেই তিনি রওনা দেন সূর্য সেনের গোপন আস্থানার উদ্দেশ্যে। নৌকো যখন কর্ণফুলী নদী বেয়ে খালের মধ্যে ঢুকে পড়ে, পড়ইকড়া গ্রামে পৌঁছে গোপন ঘাটিতে এসে পৌঁছয়, তখন রাত্রি 10টা বেজে গেছে। নির্মল সেন বলেছিলেন, মাস্টারদা কারো কাছেও কিছু চান না, ওকে বাঁচিয়ে রাখতেই হবে। এক সময় টাকা পয়সার চিন্তায় আমার ঘুম হয় না, আর মাস্টারদা শোয়া মাত্রই কিন্তু ঘুমিয়ে পড়ে, ঠিক একটি ছোট ছেলের মতো। আমার ভারী চমৎকার লাগে। এইগুলো ছিল মাস্টারদার জীবনের অনেক অজানা তথ্য, যেগুলো আমি তুলে ধরছি আজকে আমার সফরনামার পর্বে। মাস্টারদা রানীকে বলেছিলেন, পলাতক এই জীবন অনেক কষ্ট, তোমায় সহ্য করতে হবে। রমণী চক্রবর্তীর বাড়িতে থাকার বন্দোবস্ত হয় প্রীতিলতার ঠিকই, কিন্তু 1932 সালের 24শে সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার নেতৃত্বেই আক্রমণ করা হবে, এইটিও স্থির করা হয়। মাস্টারদার সেদিন মুসলমান চাষির বেশ, পরনে লুঙ্গি, কাঁধে গামছা, খালি গা। চলে যাওয়ার আগে প্রীতিলতা বলেছিলেন, আমি কিন্তু আর ফিরে আসবো না দাদা, একজনকে তো জীবন দিয়েই শুরু করতে হবে। মানুষ মনে করে মেয়েরা অক্ষম, মেয়েরা দুর্বল, ভ্রান্ত এই ধারণা ছিন্ন করার সময় এসেছে। তাহলেই আমার বিশ্বাস বাংলার বোনেরা দুর্বলতা ত্যাগ করবে, হাজারে হাজারে যোগ দেবে বিপ্লবী সংগ্রামে। এই প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশদের যাতে ধরা দিতে না হয়, তাই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন, এবং তার মধ্যেও একটি স্বপ্ন ছিল স্বাধীন ভারতবর্ষ দেখার। প্রীতিলতার মৃত্যুর পর সূর্য সেন লিখেছেন, সাজিয়ে দিয়ে যখন করুণাভাবে বললাম তোকে এই শেষ সাজিয়ে দিলাম, তোর দাদা তো তোকে জীবনে আর কোনোদিনও সাজাবে না। তখন প্রতিমা একটু হেসেছিল, কি করুণই ছিল না সেই হাসিটুকু। মাস্টারদার ডায়েরি থেকে পাওয়া এই সমস্ত কাহিনী আমি তুলে ধরলাম।
চট্টগ্রামে ও মাস্টারদা সূর্য সেনের বিশেষ পর্বে। এবার আসি মাস্টারদার কথা। মাস্টারদার জন্ম হয় নয়াপাড়া, জেলা রাউজান, বর্তমানে চট্টগ্রামের একটি উপজেলা। পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। 1984 সালের 22 মার্চ জন্ম তাঁর। পাঠশালা শিক্ষা শেষ করে ভর্তি হন নয়াপাড়া উচ্চ বিদ্যালয়। আর সেখানেই ভালো লেগে গিয়েছিল মাস্টারমশাই হেমেন্দ্রবাবুকে। তিনি গলা ছেড়ে আবৃত্তি করতেন নবীনচন্দ্র সেনের দেশাত্মবোধক কবিতাগুলি। তার ঘরের দেওয়ালে টাঙানো থাকত বিদ্যাসাগরের ছবি। সূর্য সেন পরে পড়তে এলেন চট্টগ্রাম শহরে। তৎকালীন ভারতের পূর্ব সীমান্তের অন্যতম প্রধান বন্দর ছিল এই চট্টগ্রাম। সিপাহী বিদ্রোহী সিপাহীরা এক শহরের বুক চিরে একসময় চলে গিয়েছিলেন ত্রিপুরার দিকে। ছাত্র সূর্যের হাতেই আসে মারাঠি লেখক সখারাম গণেশ দেউস্করের দেশের কথা। মন দিয়ে তখন তিনি পড়েছেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। স্কুলের পাঠ শেষ করে ভর্তি হলেন কৃষ্ণনাথ কলেজে। ভাগীরথীর তীরে জেলখানার পাশেই কলেজ। অধ্যক্ষ শশীশেখর বন্দ্যোপাধ্যায়ের পড়াতেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পড়ানো হতো গিবনের দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার। পাশাপাশি তিনি পড়েন আয়ারল্যান্ডে বিপ্লবী আন্দোলনের ইতিহাস, বিপ্লবী জন মিচেলের আত্মত্যাগের কাহিনী, ইস্টার বিদ্রোহের কথা। বন্ধুদের সাথে ছুটে গেছেন এই সময় অনেক বন্যা বিধ্বস্ত এলাকায়, ঝাঁপিয়ে পড়েছেন বন্যাত্রাণে। উমাতারা উচ্চ বিদ্যালয়ে এরপর তিনি শিক্ষক হিসাবে যোগ দিয়েছেন। ছাত্রদের মুখে মুখে হয়ে উঠেছেন মাস্টারদা। কিছুদিন পর গোটা ভারতে বিপ্লবী আন্দোলন কেমন চলছে তা দেখার জন্য রওনা দেন গুয়াহাটির দিকে। বেশ কয়েক মাস অসমে কাটিয়ে লখনৌ এসে পৌঁছন। তখন উত্তর ভারতে বিপ্লবী আন্দোলন স্থিমিত হয়ে এসেছে। লখনৌ থেকে কলকাতা এসে উঠলেন ওয়েলিংটন স্কোয়ারের গোপন আস্তানায়। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। 1926 সালের 8ই অক্টোবর পাঠিয়ে দেওয়া হয় রত্নগিরি জেলায়, পাশেই আরব সাগর। সেই সময় ভারতীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে শরৎচন্দ্রের পথের দাবি। শোভাবাজারের গুপ্ত আস্তানায় হ্যারিকেনের আলোয় রাত জেগে চলত পথের দাবি পড়া। ভারতীয় জনক সারা মাস ধরেই অপেক্ষা করে থাকত সকলেই। রত্নগিরি জেলে বসে শরৎচন্দ্র ও তার একমাত্র উপন্যাসের কথা খুব বলতেন মাস্টারদা। আর বলতেন মহৎ সাহিত্য মনকে সজীব রাখে, ভালোর প্রতি লোভ জন্মায় এইসব বই পড়ে। 1928 সালে স্ত্রী পুষ্পকুন্তলা টাইফয়েডে আক্রান্ত হলে 1 মাসের জন্য ছাড়া হয় তাকে। বিয়ের পর প্রথম রাতেই সদ্য বিবাহিতা পুষ্পকে নিজের স্বপ্ন, সাধনা, সংকল্পের কথা বলে বিদায় দিয়ে চলে গিয়েছিলেন মাস্টারদা। তারপর দেখা হয়েছে কয়েকবার, কিন্তু পুষ্পর খবর নেওয়ার সুযোগ হয়নি, প্রয়োজনও বোধ করেননি। কৌমার্য আর বিপ্লব সূর্যের কাছে একাকার হয়ে গিয়েছিল। তিনি মনে করতেন এবং মনে করা শুরু করেছিলেন বিপ্লবীকে হতে হবে সন্ন্যাসীর মতো। ক্রোধ, লোভ, কাম থাকলে চলবে না। এক বুক অভিমান নিয়ে পুষ্পও চলে গিয়েছিলেন। সারাদিন বনবাজারে ঘুরে বেড়াতেন, কারো নিষেধ শুনতেন না। শেষ চিঠিতে পুষ্প লিখেছিলেন, তোমার দেওয়া দেবী চৌধুরানী বইটা কাল রাতে শেষ করেছি। আঁকা বাঁকা হরফে আরও লেখা, আমি যখন থাকবো না তখন টোনার দিকে একটু লক্ষ্য রেখো। টোনা অর্থাৎ মাস্টারদা বর্দার ছেলে। পুষ্প সূর্যের বৌদিকে বলতেন, আমি কি তোমার মেজমশাইয়ের কাজে কোনো দিন সাহায্য করতে পারতাম না দিদি? সূর্যের পাঠানো বইগুলো দিকে মাঝে মাঝে একদৃষ্টে তাকিয়ে থাকতেন তিনি। 4 বছরে অদর্শন হয়তো সূর্যের মধ্যে একটি প্রগাঢ় ভালোবাসার বোধ তৈরি করেছিল। চিঠি, বই ইত্যাদি বিনিময় করতে শুরু করেছিলেন তিনি পুষ্পের সঙ্গে। পুষ্পও প্রশ্ন করেছিলেন, স্ত্রী কি কখনো ছাত্রী হতে পারবে না? কেন স্ত্রীর উপর ভরসা রাখতে পারবেন না তার বিপ্লবী স্বামী?
1928। ডিসেম্বর মাস, কলকাতায় পার্ক সার্কাস ময়দানে বসল জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন। স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা ছিল চট্টগ্রাম শহরে অস্ত্রাগার দুটো দখল করা। এরপর টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস করা হয় এবং পরপর সরকারি ও সামরিক বাহিনীর অফিসারদের ক্লাব ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানো। এই অভিযানের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অস্ত্রশস্ত্র লুট করা এবং রেল ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া। ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেস অধিবেশনে মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা একযোগে দাঁড়ালেন সুভাষচন্দ্রের পক্ষে। 64 দিন অনশনের পর বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলে আইরিশ রিপাবলিক আর্মির আদলে চট্টগ্রামে গড়ে তোলা হয় ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। 1930 সালে চট্টগ্রামে যুব আন্দোলনের পরিকল্পনা করেন মাস্টারদা। প্রধান দুটি শত্রু ঘাঁটি অগুজিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার এবং পুলিশ লাইনের অস্ত্রাগার দখলের সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ দিয়েছিলেন মোট 73 জন বিপ্লবী। জালালাবাদে পাহাড়ে এই বিপ্লবীদের সংগ্রামী ইতিহাস আজও অমর হয়ে আছে। এরপরেই মাস্টারদার সঙ্গে যোগ দেন যাদের গল্প আমি আজকে বলেছি, সেই দুই বীর নারী কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদেদার। ততদিনে ব্রিটিশ সরকার ঘোষণা করেছেন সূর্য সেনকে জীবিত বা মৃত ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ধরা পড়ার পর তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়েছিল। গল্পটাকে যদি একটু আগে নিয়ে যাই, তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যা ইতিহাসে আজও এক স্মরণীয় হয়ে আছে, তার কাহিনী বলব। অভিযান শুরু হয় 1930 সালের 18 এপ্রিল রাত 10টা। পরিকল্পনা অনুযায়ী গণেশ ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী পুলিশ অস্ত্রাগারের এবং লোকনাথ বাউলের নেতৃত্বে 10 জনের একটি দল সাহায্যকারী বাহিনীর অস্ত্রাগার নিয়ন্ত্রণ করে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা গোলাবারুদের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হন। বিপ্লবীরা সফলভাবে টেলিফোন ও টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হন এবং রেল চলাচল বন্ধ করে দেন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখা এই নামের অধীনে সর্বমোট 65 জন বিপ্লবী এই বিপ্লবে অংশগ্রহণ করেন। সফল বিপ্লবের পর বিপ্লবী দলটি পুলিশ অস্ত্রাগারে সমবেত হন এবং সেখানে মাস্টারদা সূর্য সেনকে মিলিটারি স্যালুট প্রদান করা হয়। সূর্য সেন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন। রাত ভোর হওয়ার পূর্বেই বিপ্লবীরা চট্টগ্রাম শহর ত্যাগ করেন এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্বত্য চট্টগ্রামের দিকে যাত্রা করেন এবং পাহাড়ের গায়ে আশ্রয় গ্রহণ করেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী অসীম সাহসী বিপ্লবীরা। এই বিপ্লবীদের নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন ছাড়া এই দলে ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ বল, নির্মল সেন, অনন্ত সিংহ, অপূর্ব সেন, অম্বিকা চক্রবর্তী, নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, শশাঙ্ক শেখর দত্ত, অর্ধেন্দু দস্তিদার, হরিগোপাল বল, প্রভাষচন্দ্র দাশগুপ্ত, তারকেশ্বর দস্তিদার, মতিলাল কানুনগো, জীবন ঘোষাল, আনন্দ গুপ্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, সুবোধ দে, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত। এদের সাথে ছিলেন বছর 14 এক বালক, নাম সুবোধ রায়। কয়েকদিন পরে পুলিশ বিপ্লবীদের অবস্থান চিহ্নিত করে। চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেওয়া বিপ্লবীদের অনেক হাজার সৈন্য ঘিরে ফেলে 22 এপ্রিল 1930 সাল। 2 ঘন্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন, বিপ্লবী বাহিনীর 12 জন শহীদ হন।
এরা হচ্ছে নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, হরিগোপাল বল, মতিলাল কানুনগো, প্রভাষচন্দ্র বল, শশাঙ্ক শেখর দত্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিন চন্দ্র ঘোষ এবং অর্ধেন্দু দস্তিদার। জালালাবাদ পাহাড়ে যুদ্ধে অংশ নিয়ে পলায়ন করতে সক্ষম হলেও পরবর্তীকালে পুলিশের আক্রমণে দুজন শহীদ হন। এরা হলেন অপূর্ব সেন এবং জীবন ঘোষাল। সূর্য সেন ছোট ছোট দলে বিভক্ত করে তার লোকজনকে পার্শ্ববর্তী গ্রামে লুকিয়ে রাখে এবং বিপ্লবীরা পালাতে সক্ষম হয়। কলকাতা পালিয়ে যাওয়ার সময় কয়েকজন গ্রেপ্তার হয়, কয়েকজন বিপ্লবী পুনরায় সংগঠিত হয়। 24শে সেপ্টেম্বর 1932 সালে প্রীতিলতা ওয়াদেদারের নেতৃত্বে দেবপ্রসাদ গুপ্ত, মনোরঞ্জন সেন ও রজত কুমার সেন, স্বদেশ রঞ্জন রায় প্রমুখ সুবোধ চৌধুরী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে এবং এই আক্রমণে এক মহিলা মারা যায়, কিন্তু তাদের পরিকল্পনায় বিপর্যয় ঘটে এবং দেবপ্রসাদ গুপ্ত, মনোরঞ্জন সেন, রজত কুমার সেন, স্বদেশ রঞ্জন রায় নিহত হন। সাথে ফণীভূষণ নন্দী এবং সুবোধ চৌধুরী আহত হন এবং ধরা পড়েন। 1930 সালে থেকে 32 সাল পর্যন্ত 22 কর্মকর্তা ও 220 জন বিপ্লবী দ্বারা নিহত হয়। দেবী প্রসাদ গুপ্তের ভাই আনন্দ প্রসাদ গুপ্তকে বিচারের মাধ্যমে নির্বাসন দেওয়া হয়। 1933 সালে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের মৃত্যুদণ্ডের প্রতিশোধ গ্রহণের জন্য চট্টগ্রামের যুব বিপ্লবী দলের 4 জন সদস্য ইউরোপীয় ক্লাব অর্থাৎ তৎকালীন পল্টন মাঠে ইংরেজদের ক্রিকেট খেলার সময় 7ই জানুয়ারি 1934 তারিখে বোমা ও রিভলভারের সাহায্যে কয়েকজন অফিসারকে আক্রমণ করে। এতে পুলিশ সুপার পিটার ক্লিয়ারি নিহত হন এবং অনেকজন শ্বেতাঙ্গ আহত হন। মিলিটারি পাল্টা আক্রমণে ঘটনাস্থলে নিত্যরঞ্জন সেন, হিমাংশু বিমল চক্রবর্তী এবং কৃষ্ণকুমার চৌধুরী ও হরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রেপ্তার হন। নিত্যরঞ্জন সেন, হিমাংশু বিমল চক্রবর্তী নিহত হন। বিচারে দুজনেরই ফাঁসি হয় এবং 1934 সালের 7ই জানুয়ারি কৃষ্ণকুমার চৌধুরীর ফাঁসি বহরমপুর জেলে কার্যকর করা হয় এবং একই দিনে হরেন্দ্রনাথ চক্রবর্তী মেদিনীপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে মৃত্যুবরণ করেন। শুরু হয় চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আইন। চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনের সময় অনন্ত সিং, লোকনাথ বল, গণেশ ঘোষ, লালমোহন সেন, সুবোধ চৌধুরী, ফণীভূষণ নন্দী, আনন্দগুপ্ত, ফকির সেন সমুখ সুখন্দ দস্তিদারের যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড হয়। এই মামলায় অভিযুক্ত সকল বিপ্লবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাশাপাশি বিস্ফোরক পদার্থ আইন 1908-এর 4 বি ধারা, ভারতীয় অস্ত্র আইন এবং 1878-এর 19F ধারায় মামলা রুজু করা হয়। মামলায় বিপ্লবীদের পক্ষে মামলা লড়েছিলেন শরৎচন্দ্র বসু, সন্তোষ কুমার বসু এবং বীরেন্দ্রনাথ শাসমল। হামলার গ্রেপ্তারিকদের আপনারা শুনছেন সফরনামা ইউর ট্রাভেল গাইড, সাথে রয়েছি আমি অরিত্র। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিচারে গ্রেপ্তারীদের বিচার সমাপ্ত হয় 1 জানুয়ারি 1932 সালে এবং রায় ঘোষণা করা হয় 1 মার্চ 1932 সালে। আসামিদের মধ্যে 12 জনকে নির্বাসন, 2 জনকে 3 বছরের জেল এবং বাকি 32 জনকে খালাস করা হয়। গ্রেপ্তার হন মাস্টারদা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্য সেনের ফাঁসির মঞ্চ। বাংলাদেশ সরকার এটি একটি স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করেছে। মাস্টারদা গৈরলা গ্রামে ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন। 16ই ফেব্রুয়ারি 1933 সালে
রাতে যেখানে বৈঠক করছিলেন কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, ব্রজেন সেন আর সুশীল দাশগুপ্ত। এই সময় পুরস্কারের টাকা বা ঈর্ষা উভয়ের জন্য ব্রজেন সেনের সহোদর নেত্র সেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয়। সেখানে অস্ত্রশস্ত্র সহ সূর্য সেন ও ব্রজেন সেন ধরা পড়েন। ধরা পড়ার সময় পুলিশ অফিসার মিস্টার হিক্স মাস্টারদাকে বলেন, আই শ্যাল হ্যাং ইউ। হিক্স সদল বলে চলে যাবার পর মাস্টারদা ব্রজনকে বললেন, আমিও ফাঁসি চাই, আমার ফাঁসি হবে, তোমরা রইলে জেল থেকে বেরিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করবে। ধলঘাটের বিশ্বাসঘাতকতা নিরক্ষর গ্রাম্য লোকের দ্বারা হয়েছিল বলে ক্ষমা করেছি। এবারের বিশ্বাসঘাতকতা যেন কিছুতেই ক্ষমা না পায়, আমাদের দুর্বলতা যেন প্রকাশ না পায়, এতে বিপ্লবী কাজের ক্ষতি হবে। প্রধানত মাস্টারদার নির্দেশেই হত্যা করা হয় নেত্র সেনকে। নেত্র টাকা পাওয়ার আশায় আনন্দে দিন গুনতে থাকে, কিন্তু টাকা পাওয়ার আগেই কিরণ সেন নামক এক বিপ্লবী কাকতালীয়ভাবে কিরণ সেনের নেত্র বাড়ির যাতায়াত ছিল ব্রজেন সেনের বন্ধু, এই হিসেবে তার মুণ্ডচ্ছেদ করা হয় 9 জানুয়ারি 1934 সালে, মাস্টারদার ফাঁসির 3 দিন পূর্বে। কিরণময় সেনের সাথে ছিলেন আরেক বিপ্লবী রবীন্দ্র, যার নাম খোকা নন্দী। 12 জানুয়ারি 1934 সালে তারকেশ্বর দস্তিদার সহ সূর্য সেনকে ব্রিটিশ সরকার ফাঁসি কার্যকর করে। জেলে মাস্টারদার সঙ্গী ছিল 4টি বই, গীতা, চণ্ডী, মহাভারত আর রবীন্দ্রনাথের চয়নিকা। খুব ভোরে উঠে ব্রহ্মসঙ্গীত গাইতেন বা স্তোত্রপাঠ করতেন। সকাল কেটে যেত গীতা পাঠে, দুপুরে পড়তেন মহাভারত। তার চিঠিগুলি থেকে জানা যায় পড়বেন বলে চেয়ে পাঠিয়েছেন জলধর সেন এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং অনুরূপা দেবের বই। প্রায় 11 মাস জেলে থাকার পর তার ফাঁসির রায় বেরোয়। জেলে থাকাকালীন তার সঙ্গে বাড়ির লোকের দেখা করার অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। ফাঁসির পরেও তার দেহ দেখতে পেলেন না কেউ। 1934 সালে 11 জানুয়ারি ফাঁসি হয় সূর্য সেনের। জীবনের শেষ দিনগুলিতে মাঝে মাঝে মৃত্যু চিন্তা করতেন তিনি সবসময় দেখতেন স্বাধীন ভারতের স্বপ্ন। এক চিঠিতে তিনি লিখেছেন, দার্শনিক এবং কবিরা মরণ জিনিসটাকে কত সুন্দরভাবে না চিত্রিত করেছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, সেরূপ আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে। কবি বলেছেন, মরণ রে তুই মম শ্যাম সমান। মানুষ এত সুন্দর লেখা পড়ে উপলব্ধি করতে পারে না বলেই কি মৃত্যুকে ভয়ের জিনিস বলে মনে করে? এই ছিল মাস্টারদার মনে। জীবনের শেষ এক চিঠিতে সব শারীরিক যন্ত্রণা তুচ্ছ করে সূর্য সেন লিখেছিলেন, 4-5 দিন আগে একদিন সন্ধ্যার সময় এক দৃষ্টে এক মনে আকাশের দিকে চেয়েছিলাম। নির্মল জ্যোৎস্নার সমস্ত নীল আকাশ ভরে গিয়েছিল। অসংখ্য নক্ষত্র সুন্দর ফুলের মতো সারা আকাশে ফুটে রয়েছিল। গাছগুলি নীরবে যেন প্রকৃতির এই বিমল সৌন্দর্যের মধ্যে ডুবে গেল। মনে পড়ে গেল তার কথা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তিনি আমাদের আনন্দের জন্য প্রকৃতির অনন্ত সৌন্দর্যের ভাণ্ডার খুলে রেখেছেন। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের পানে ছুটে চলেছে। এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? রাখলাম মাত্র একটা জিনিস, তা হলো আমার স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। এই ছিল বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের কাহিনী, যিনি অবিভক্ত ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষ দেখার আশায় অনবদ্যভাবে জীবনের শেষ রক্তবিন্দুটুকু
দিয়ে গিয়েছিলেন। বর্তমানে চট্টগ্রামের রাউজান উপজেলায় ওনার জন্ম। এই মাস্টারদা আজীবন শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছে। আজ এটুকুই। দেখা হবে আগামী রবিবার আরও একটি নতুন পর্বে। থাকবে আরও অনেক অজানা ইতিহাসের কাহিনী, থাকবে অনেক অজানা গল্প। আমার এই পর্বটি কেমন লাগছে জানাতে ভুলবেন না, রেটিং রিভিউ দিতে ভুলবেন না। আর আজকের পর্বের তথ্যসূত্র মাস্টারদার বসত বাড়ি থেকে পাওয়া সেই চিঠি, তার সাথে কিছু পেপার, নিউজ পেপার এবং কিছু লেখা। পরিবার প্রিয়জনদের সাথে আমার এই পর্বটিকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী রবিবার, থাকবে আরও নতুন কোনো গল্প। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।